ছবিটি দেখে কাঁদিনি। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো মুশকিল। ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম আইনাল কুর্দি। সিরিয়ার কোবা শহরে তারা বসবাস করত। আইনাল কুর্দি তার বাবা আবদুল্লার সাথে তার মা রেহানা এবং তার বড় ভাই গালিব সহ সিরিয়ার যখন ২০১১ সালে বাশার আল আসাদের স্বৈরশাসনের নির্মমতায় কবলে পড়ে গৃহযুদ্ধ শুরু হয়, ঠিক তখন তারা তুরস্কে শরণার্থী হিসেবে পাড়ি জমান। কিন্তু শরণার্থী এই শৃঙ্খল জীবন ছেড়ে তারা একটা স্বাধীন, মুক্ত, উন্নত জীবনের সন্ধানে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আইনাল কুর্দির বাবা আবদুল্লাহ মানব পাচারকারীকে $৪,৫০০ পর্যন্ত পরিশোধ করেছিলেন শুধু একটু উন্নত জীবনের সন্ধানে। অবশ্যই এই $৪,৫০০ জোগাড় করতে স্বর্ণ, গহনা এবং উন্নত যত সামগ্রী তাদের কাছে ছিল প্রায় সবকটি বিক্রি করতে হয়েছিল। তুরস্কের বডরম থেকে ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে পাড়ি জমানোর জন্য ছোট্ট একটি বোট মানব পাচারকারীরা জোগাড় করে দেন। তুর্কি কোস্ট গার্ডকে ফাঁকি দিয়ে ১ সেপ্টেম্বর ২০১৫ সালে ৮ জন ধারণ ক্ষমতা বিশিষ্ট একটা বোটে প্রায় ১৬ জনের মতো শরণার্থী উঠে পড়েন এবং সেই বোট দিয়ে মধ্যরাতে যাত্রা শুরু করেন ইউরোপের দেশ গ্রিসে একটু প্রশান্তির প্রয়াসে। কিন্তু সেই প্রশান্তি যে কাল হয়ে দাঁড়াবে আইনাল কুর্দির জন্য তা কে জানত? প্রায় ২ কিলোমিটার পাড়ি দেওয়ার পরে ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে আইনাল কুর্দি তার বাবার কোল থেকে ছিটকে পড়ে যান। সাগরের উত্তাল ঢেউয়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে শুরু করে আইনাল কুর্দির দেহ। ডুবে যাওয়ার আগে আইনাল কুর্দি বলেছিল, কোলে নাও মা, দম বন্ধ হয়ে আসছে। তার মা রেহানা আইনাল কুর্দিকে বাঁচানোর জন্য সাগরে নেমে পড়েন। একের পর এক যখন সাগরের উত্তাল ঢেউগুলো ছোট্ট একটা বোটকে ধুমড়ে মুচড়ে ফেলতেছে, ঠিক তখন শরণার্থীরা চিৎকার চেঁচামেচি শুরু করে। একটা পর্যায়ে মধ্য সাগরের এই উত্তাল ঢেউয়ে পুরো বোটটি ডুবে যায়। দুঃখজনক বিষয় হচ্ছে আইনাল কুর্দির এই পরিবারের এতটাই আর্থিক সংকট ছিল যে মানব পাচারকারীদেরকে $৪,৫০০ পরিশোধ করার পরে তাদের কাছে কোনো ধরনের পয়সা ছিল না। ফলশ্রুতিতে তারা লাইফ জ্যাকেট পর্যন্ত কিনতে পারেনি। ভূমধ্যসাগরের ঢেউয়ে বোট যখন উল্টে যায়, অনেক শরণার্থী সেখানে মারা যায়। আইনাল কুর্দিও মারা যায়। আইনাল কুর্দির দেহ ভোর হতে নাগাদ সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে তুরস্কের বডরম উপকূলে এসে জমা হয়। আর সেই নিথর দেহ দেখতে পান তুরস্কের সাংবাদিক নিলুফার ড্যানিল। তিনি সেই ছবিটি তুলেছিলেন, যা গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এই পৃথিবীর মানব সভ্যতাকে আইনাল কুর্দির এই নিথর দেহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে শরণার্থী হওয়া কত বড় নিষ্ঠুর অপরাধ। আইনাল কুর্দির পুরো পরিবার নিমিষেই ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকেন শুধু তার বাবা আবদুল্লাহ কুর্দি। তাদের দেহগুলো সমাহিত করার জন্য তুরস্কে নিয়ে আসা হয় এবং তুরস্ক থেকে পরবর্তীতে তাদের দেহগুলো তাদের যে জন্মভূমি সিরিয়ার কোবাতে প্রেরণ করা হয় এবং সেখানেই তাদেরকে সমাহিত করা হয়। এই ঘটনার মূলে যদি আমরা দেখতে পাই, সিরিয়ার যে বাশার আল আসাদের স্বৈরশাসনই এমন একটি নিষ্ঠুর ঘটনার জন্য দায়ী। স্বৈরশাসক বাশার আল আসাদের স্বৈরতান্ত্রিক এবং একচেটিয়া মানসিকতা এই মানুষগুলোকে তাদের বাস্তুচ্যুত করেছিল, শরণার্থী হিসেবে তুরস্ক যেতে বাধ্য করেছিল এবং সেখান থেকে উন্নত জীবনের সন্ধানে অবৈধ পথে ইউরোপ যাওয়ার জন্য প্ররোচিত করেছিল। শুধু তাই নয়, সিরিয়ার এই আসাদ পরিবার, বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ, তিনিও ছিলেন এইরকমই একজন স্বৈরশাসক। ১৯৭০ সালের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা হাফিজ আল আসাদও ছিলেন জনগণের উপর খুবই ক্ষিপ্ত প্রকৃতির। ১৯৮২ সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে প্রায় ৪২,০০০ মানুষকে মারা হয়েছিল। অসংখ্য বাড়িঘর ধ্বংস করা হয়েছিল। গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। হাফিজ আল আসাদের মৃত্যুর পরে ২০০০ সালে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। বাশার আল আসাদ তার বাবা থেকে আরও বেশি স্বৈরতান্ত্রিক মানসিকতা পোষণ করে থাকেন এবং তা বাস্তবায়ন করেছিলেন। ২০১১ সালে তার স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক মানসিকতাকে ঘিরে যে বিদ্রোহ শুরু হয়, সেখানে তিনি ২০১৩ সালের ২১শে আগস্ট দামেস্কের গুতা নামক শহরে কেমিক্যাল ওয়েপন পর্যন্ত ব্যবহার করেছে। চিন্তা করেন তো, যে মানুষটা নিজের নাগরিকদের উপর কেমিক্যাল ওয়েপন ব্যবহার করতে পারে, তার মধ্যে মানবিকতা বলতে কোনো কিছু অবশিষ্ট আছে? বাশার আল আসাদের পতন হয়েছে
আয়নাল কুর্দির দেহ মুক্তি পেয়েছে অনেক আগে। আমার ছোট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে